এক ডাইরেক্টর হরর মুভি বানিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য একটা অদ্ভুত চ্যালেঞ্জ রাখল। বলে এই পুরো মুভিটা মধ্যরাতে হলে একা বসে যে দেখতে পারবে তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। ঘটনার সূত্রপাত ঠিক এইখান থেকেই, কারণ মুভিটা যারাই দেখার চেষ্টা করে তারা রহস্যজনকভাবে মারা যাচ্ছে। অন্যদিকে একজন আমেরিকান রাইটার তার রিসার্চের জন্য ভারতে এলে জানতে পারে শিবগড় জঙ্গলের এক রহস্যময় অভিশাপের কথা। আজও নাকি লোকেরা জঙ্গলে প্রতি রাতে স্ট্রেচারের উপর একটা বডি শুয়ে থাকতে দেখে, কিন্তু সেই বডি কার কেউ জানে না। আজকের মুভির গল্প, রহস্য, টুইস্ট আর ভয় তোমায় রাতে ঘুমোতে দেবে না। আজকের মুভি মায়া। প্রচণ্ড ঝড় বৃষ্টির রাত, কারেন্ট চলে গেছে। এমন অবস্থায় দুই বন্ধু ফ্ল্যাটে বসে ব্লাডি মেরি নিয়ে গল্প করছে। বসন্ত পেশায় স্কেচ আর্টিস্ট এবং সে রবিকে এডিটরের পাঠানো ছবির ব্যাপারে বলছে। এর আগে সে অনেক স্কেচ করেছে, কিন্তু বিগত 6 বছরে একবারও ছবি আঁকার সময় এতটা অদ্ভুত অনুভূতি হয়নি। আসলে বসন্ত একটা নতুন হরর মুভির প্রজেক্টের সাথে যুক্ত হয়েছে, যেটা সত্য ঘটনা অবলম্বনে। শোনা যায় শিবগড়ের মায়াভান নামের এক জঙ্গলে রাতে গিয়ে কেউ যদি 3 বার বলে যে মায়া তোমার বাচ্চা আমার কাছে নেই, ঠিক এরপরেই নাকে হসপিটালে দুর্গন্ধ আসে এবং এরপর মায়া নামের এক মহিলার আত্মাকে দেখতে পাওয়া যায়। প্রথমে ব্যাপারটা বসন্তের হাস্যকর লাগলেও কাল রাতে বসন্ত একা এই কথাটা 3 বার বলার পরেই পিছন থেকে কেউ ওর চোখে হাত রেখেছিল। রবি এটা শুনে হেসে বলে, চল তাহলে আজকে ট্রাই করি কেমন। সে মজা করে 3 বার কথাটা বলে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। প্রথমে কিছু না হলেও বসন্তের হঠাৎ মনে হলো নাকি যেন হসপিটালের গন্ধ আসছে। তবে রবির অবশ্য তেমন কিছু মনে হয় না। তখনই সদর দরজাটা নিজে থেকেই খুলে গেলে বিদ্যুতের ঝলকানিতে দেখা যায় মায়াকে দাঁড়িয়ে থাকতে। আচমকা সেই আত্মা বসন্তের পিছনে চলে আসলে রবি ভয়ে উল্টে পড়ে যাওয়ার সাথেই লাইট জ্বলে উঠল। সারপ্রাইজ! আসলে এই সবটাই ছিল বসন্ত এবং রবির ওয়াইফের প্ল্যান, কারণ আজ রবির জন্মদিন। তো বসন্ত এই পুরো ঘটনা লুকিয়ে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। তবে এইসবের মাঝে বসন্তের একটা কল এসেছিল, যেটা সে ইগনোর করে। আচ্ছা, এতক্ষণ ভিডিওটা দেখে হয়তো ভাবছো এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেন। আমি বলি একটু সবুর করো, এরও একটা টুইস্ট আছে। পরের দিন প্রোডাকশন হাউসে আসলে লিফটে দেখা হয় ওর এক্স গার্লফ্রেন্ড অঞ্জলির সাথে। তবে ওকে ইগনোর করে বসন্ত চলে যায়। আসলে কাল রাতে আর অন্য কেউ নয়, এই অঞ্জলি ওকে ফোন করছিল, যেটা সে ডোন্ট পিক আপ দিয়ে সেভ করেছে, কারণ অঞ্জলি বসন্তের বস রামকেই বিয়ে করেছে। বসন্ত দেখা করে মুভির এডিটর রামের সাথে। এতক্ষণ সে ক্যাথরিন নামের এক আমেরিকান রাইটারের সাথে মিটিং করছিল, যে কিনা তার নেক্সট বইয়ের জন্য রিসার্চ পারপাসে এখানে এসছে। রাম বসন্তকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করা ভিডিওটা নিয়ে অসন্তোষ প্রকাশ করল, কারণ বসন্তের ভূতে বিশ্বাস আছে নাকি নেই সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তারা যে ঘটনার উপর কাজ করছে অর্থাৎ মায়া ম্যাথিউসকে নিয়ে, সেটা কিন্তু হেসে উড়িয়ে দেওয়ার মতো নয়। এতক্ষণ তারা মায়াভান জঙ্গলের গার্ডকে নিয়ে ক্যাথরিনের সাথে মিটিং করছিল এবং সে বারবার একটাই কথা মেনশন করছিল যে ভুলেও মায়ার নাম না নিতে। এখন যদি বসন্ত বা ওর বন্ধুর সাথে কিছু হয় তাহলে সেই দায় কে নেবে। এইটা শুনে বসন্ত মজা করে বলে, আচ্ছা তাহলে কাল রাতে এতবার বলার পরেও মায়া এলো না কেন? তখনই মুভির রাইটার মদন ঢুকে জিজ্ঞেস করে, কে বললো আসেনি? তুমি কি আদৌ কালকের ভিডিওটা ভালো করে দেখেছো? এই বলে মদন ভিডিওর একটা পার্টিকুলার টাইম স্ট্যাম্পে পজ করলে দেখা যায় ধোঁয়ার মতো একটা মানবীয় অবয়ব ওদের পাশেই বসে আছে। তবে বসন্তের এটা দেখে এখনও বিশ্বাস হয় না। সন্ধ্যায় আজ আবারও অঞ্জলির কল আসলো। তার সাথে কোনোভাবেই ও সম্পর্ক রাখতে চায় না, কিন্তু সেই একই সমস্যা। এইসব ভুলিয়ে বসন্ত রবিকে কয়েকটা ছবি দেখায়, যেগুলো দাবি করে যে ভূতকে নাকি ক্যামেরায় স্পট করা গেছে, কিন্তু পরে অথেন্টিক রিসার্চ করে দেখা গেছে যে এগুলো একটাও রিয়েল নয়, জাস্ট ক্যামেরার ফ্ল্যাশ, ফগ এবং এডিট করে বিভ্রান্ত করার চেষ্টা। ঠিক যেমনভাবে কালকের ভিডিও দেখে অফিসের সবাই এটাকে জোর করে মায়া প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। তখনই রবির ফোন বেজে উঠল।
দেখে অঞ্জলির ফোন। রবি বাইরে এসে কল রিসিভ করলে অঞ্জলি জানায় তার সাথে রামের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। যখন থেকে ও বসন্তের ব্যাপারটা জানিয়েছে, রাম তার থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছে। যেহেতু বসন্ত প্রেমিক হওয়ার আগে তার একজন ভালো বন্ধু ছিল, তাই সে চায় অ্যাটলিস্ট সে যেন তার সাথে বন্ধুত্ব বজায় রেখে একটু কথা বলে। এটা শোনা মাত্রই রবি মানা করলো, কারণ বসন্ত এই সম্পর্ক কোনোভাবে ছেড়ে বেরিয়ে এসছে। এই বলে ফোন রেখে দেয়। আচমকা কলিং বেল বাজল। দেখে মদন এই দিক দিয়ে ফিরছিল, তাই একবার ঢু মারল। ডিনার করার সময় এই মায়ার ব্যাপার নিয়েই কথা হচ্ছিল, তাই খাবার সেরে মজিয়ে বসলো গল্প শোনাতে। শহর থেকে 13 কিলোমিটার দূরে শিবগড় নামের এক জায়গা। শোনা যায় আজ থেকে প্রায় 30 বা 40 বছর আগে সেখানে একটা মেন্টাল অ্যাসাইলাম ছিল। তবে আশ্চর্যের বিষয়, এই বেআইনি অ্যাসাইলামের ব্যাপারে কোনো পোক্ত প্রমাণ বা সরকারি নথি কোনোটাই পাওয়া যায় না। তখনকার দিনে মেন্টাল হেলথ নিয়ে সাধারণ মানুষদের মধ্যে তেমন কোনো সতর্কতা না থাকায় বাড়ির লোকেরা আক্রান্ত ব্যক্তিদের এই অ্যাসাইলামে ছেড়ে যেত। বলে সেই সময় নাকি মায়া নামের এক মহিলাকে এইখানে আনা হয়। তবে এর সাথে এই অ্যাসাইলামে বেআইনিভাবে রোগীদের উপর বিভিন্ন আনএথিক্যাল এক্সপেরিমেন্ট চলত। এরা এক্সপেরিমেন্টগুলো অ্যাসাইলামের জাস্ট পাশেই জঙ্গলের মাঝে একটা পরিত্যক্ত বাড়িতে করত। এই এক্সপেরিমেন্টে যারা মারা যেত বা হয়তো যারা পালানোর চেষ্টা করত, তাদের গার্ডরা মেরে সকল প্রমাণ ও পার্সোনাল জিনিস সহ তাদের জঙ্গলেই কবর দিত। দীর্ঘ সময় ধরে চলতে থাকা এই অন্যায় অত্যাচার সহ্য করতে না পেরে হসপিটালের একজন স্টাফ কোনো মতে পালিয়ে যায়। এমনকি এরপর থেকে আশ্চর্য রকমভাবে আরও অনেকে পালাতে শুরু করে। এদেরকে যখন তাদের অতীতের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল, তখন তাদের মুখে থাকতো একটাই নাম, মায়া ম্যাথিউস। আর এই মানুষটাই হলো মদনের গল্পের মূল চরিত্র। মায়া বেশ সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিল। সমাজের থেকে লুকিয়ে সে লাভ ম্যারেজ করে। তবে প্রথম বিবাহবার্ষিকীতে সে দুটো কথা জানতে পারে। এক, সে প্রেগনেন্ট, এবং দ্বিতীয়, তার স্বামীর অবৈধ সম্পর্ক আছে। এটা জানা মাত্রই সেই রাতে মায়া তার স্বামীকে খাবারে বিষ মিশিয়ে শেষ করে দেয়। এরপর নাকি মায়াকে পাগলের অপবাদ দিয়ে শিবগড়ের মেন্টাল হসপিটালে অ্যাডমিট করা হয়। মায়া সেখানে কারোর সাথে কথা বলতো না, একা রুমে বসে ডায়েরি লিখত। 8 মাস পর মায়ার সন্তান জন্ম নেওয়ার সাথে প্রথমবার তার মুখে হাসি ফোটে, কিন্তু হসপিটালের লোক জোর করে তার থেকে বাচ্চাটাকে ছিনিয়ে নেয়। এরপর সেই বাচ্চার কি হয়েছে সেই খবর আজও অজানা। হসপিটাল স্টাফেরা মায়ার রুমের বাইরে দাঁড়িয়ে সারাক্ষণ মজা করে বলতো, তোমার বাচ্চা কোথায় আছে আমরা কেউ জানি না। একদিন মায়া সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। এরপর তার উপর বিভিন্ন এক্সপেরিমেন্ট করার ফলে মায়া দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। এই ঘটনার ঠিক 1 সপ্তাহ পর সে বিল্ডিংয়ের ছাদ থেকে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেয়। মায়ার সাথে তখন 3টে জিনিস কবর দেওয়া হয়েছিল, তার ডায়েরি, একটা চাবি দেওয়া খেলনা, আর মায়ার বিয়ের হীরের আংটি, যার মূল্য বর্তমান সময় প্রায় 14 কোটি। এবার হতে পারে সেটা হসপিটালের কেউ খুলে নিয়েছিল, আর না হলে কবরে ওর সাথেই রয়েছে। কিন্তু সবথেকে অদ্ভুত বিষয়, তার মৃত্যুর পরে হসপিটালে রাত হলেই বাচ্চাটার খেলনার আওয়াজ শুনতে পাওয়া যেত। বলে এরপর থেকেই নাকি সেখানে কেউ টিকতে পারেনি। মায়া গত হয়েছে প্রায় 24 বছর হলো। বহু লোক সেই আংটির লোভে জঙ্গলে গেছে, কিন্তু কেউ বেঁচে ফেরেনি। এতক্ষণ গল্প শুনিয়ে মদনের ফেরার সময় হলে রবি ওকে অটোয় ছাড়তে চলে যায়। এরপর বসন্ত দেখে ফ্ল্যাটের ছাদে কেউ যেন দাঁড়িয়ে। ও ছুটে উপরে গিয়ে দেখতে পেল মায়াকে, কিন্তু কিছু করার আগেই সে ঝাঁপ দিলে বসন্ত গিয়ে দেখে সেখানে কেউ নেই। তখনই মনে হয় ঘোরের মধ্যে কেউ যেন তাকে ছাদ থেকে ফেলে দিচ্ছিল। তবে বসন্ত পরক্ষণে নিজেকে সামলে নেয়। এদিকে রবি আর মদন গল্প করে চলেছে। মদন বলে, বুঝলে রবি, এই গল্পের আরও একটা বিষয় আছে, যেটা নিয়ে রিসার্চ হলেই আমার লেখা শেষ। লোকে বলে অ্যাসাইলামে মৃত লোকেদের নিয়ে যাওয়ার জন্য যে স্ট্রেচার ইউজ হতো, সেইটা নাকি আজও সেই জঙ্গলে দেখতে পাওয়া যায়। যদি রাতে কেউ সাহস করে জঙ্গলে ঢোকে, তাহলে আজও সেই স্ট্রেচারে বডি শুয়ে থাকতে দেখে। তাই সেটা দেখতেই আজ সে জঙ্গলে যাবে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে স্ট্রেচারে ছবি তুলে আনবে। অতঃপর গন্তব্যে পৌঁছে রবিকে বাইরে অপেক্ষা করতে বলে মদন একাই ক্যামেরা নিয়ে চলে যায় জঙ্গলের ভিতর।
এইভাবে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর মাদার না ফিরলে রবি তাকে খুঁজতে জঙ্গলে ঢুকলে এক জায়গায় তার ক্যামেরা পড়ে থাকতে দেখে। রবি ক্যামেরা অন করলে ছবিগুলো চেক করলে দেখে স্ট্রেচারের উপর সাদা কাপড়ে ঢাকা একটা বডি শোয়ানো। রবি আতঙ্কে ফিরে তাকাতে শুনতে পায় শুকনো পাতার উপর হেঁটে যাওয়ার খসখস শব্দ। রবি লাইটার জেলে ওকে খুঁজতে থাকলে একটা গাছের পাশে স্ট্রেচারটা দেখতে পায়, ওইটার উপর কেউ যেন শুয়ে। রবি ভয় পড়িমড়ি করে ছুটে পালাতে গেলে কিছুতেই অটো স্টার্ট নেয় না। ভয়ে এসে দরদর করে ঘামছে। আর তখনই সকাল হতেই আসতে থাকলো একের পর এক ফোন। রাম নিজের খোঁজ লাগালো, আর অন্যদিকে বসন্ত গেল মদনের ফ্ল্যাটে। গার্ডকে জিজ্ঞেস করে জানতে পারে কদিন আগে মধ্যরাতে নাকি মদন টেরিসের ধারে অচেতন অবস্থায় দাঁড়িয়েছিল, ঠিক যেমনটা কাল রাতে বসন্তের সাথে হয়েছে। এইসবের মাঝে সারা দিন কেটে গেলে রাতে বসন্ত বাড়ি ফেরার সময় রবির ওয়াইফ ফোন করে বলে রবিকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। বসন্ত ফোন রেখে তড়িঘড়ি করে বেরোতেই যাবে, তখনই টেরিস থেকে এসে পড়ল রবির দেহ। এক মুহূর্তের জন্য বসন্ত পাথর হয়ে যায়। এই ঘটনার পর কয়েকদিন কেটে গেছে। এর মাঝে অঞ্জলি ওর সাথে দেখা করলে রাম সেটা দেখতে পেয়ে যায়। অবশ্য শঙ্কর নামের একজনের কল আসলে তাকে রাতে দেখা করতে বলে রাম বেরিয়ে গেল। কিন্তু রবির ঘটনা বসন্তকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে। মনে পড়তে থাকে মদন ও রামের বলা সতর্কতা। তাই আজ মধ্যরাতে কাউকে না বলে সোজা বেরিয়ে পড়ে মায়াভানের উদ্দেশ্যে। গন্তব্যে পৌঁছলে বসন্ত বেশ চমকেই উঠল, কারণ সেইখানে দাঁড়িয়ে একটা গাড়ি। কিন্তু এরপর কি হলো সেটা জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখো। এইবার আমাদের বাপমা হারা এক মেয়ে অপ্সরার কাহিনী দেখানো হয়। অপ্সরা সিঙ্গেল মাদার। আগে সে মুভিতে লিড হিরোইন হিসেবে কাজ করলেও বর্তমানে অ্যাড এজেন্সিতে কাজ করে খুব কষ্টে সংসার চালাচ্ছে। অপ্সরা বিয়ের পর একটা বড় মুভির প্রজেক্টে অ্যাজ এ লিড সাইন করেছিল। সেইটার 2 মাস পর শুটিং শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেই সময় অপ্সরা প্রেগনেন্ট হয়ে যাওয়ায় ওর স্বামী অর্জুন অ্যাবর্শন করতে চেয়েছিল ফর বেটার ফিউচার। কিন্তু অপ্সরা রাজি না হলে দুজনের সম্পর্কে চিড় ধরে এবং অপ্সরা একমাত্র মেয়ে মীরাকে নিয়ে আলাদা হয়ে যায়। তবে অফিসিয়ালি তাদের এখনো ডিভোর্স হয়নি। বর্তমানে অপ্সরা তার বন্ধু সোয়াতির ফ্ল্যাটে থাকে। সোয়াতি RK প্রোডাকশন হাউসে কাজ করে। সেই সূত্রে প্রোডাকশন হাউসের ডাইরেক্টর তাদের নতুন মুভি রাতের জন্য একজন ফিমেল লিড খুঁজছিল। তখন সোয়াতি অপ্সরাকে অ্যাজ এ রেফারেন্স অডিশনের জন্য ডাকে। ভালো অভিনেত্রী হওয়ায় তার অভিনয় ডিরেক্টর RK'র পছন্দ হয়ে যায় এবং তাকে অ্যাজ লিড কাস্ট করা হয়। সোয়াতি ওর প্রতিটা জিনিসে ভীষণ খেয়াল রাখে। সে চায় অর্জুনের সাথে ওর সম্পর্কটা আগের মতো ভালো হয়ে যাক। কিন্তু অপ্সরা তার সম্পর্ক ঠিক করবে নাকি ধার মেটাবে, কারণ একটা লোকের থেকে চড়া সুদে টাকা ধার নিয়ে মেটাতে পারছে না। কেননা বেশিরভাগ ক্ষেত্রে এজেন্সিগুলো টাকা দেয় না বা ইচ্ছে করে চেক বাউন্স করিয়ে দেয়। এক রাতে অপ্সরা মীরার জন্য কিছু দরকারি জিনিস নিয়ে বাড়ি ফিরলে হঠাৎ শুনতে পায় পাশের ঘরে, মানে যেটায় মীরা থাকে, সেইখান থেকে গুনগুন করে গানের আওয়াজ আসছে। ব্যাপারটা একটু অদ্ভুত লাগলে ঘরে ঢুকে কাউকেই দেখতে না পেলে সে খেয়াল করে না যে জানলায় দাঁড়িয়ে এক মহিলার আত্মা ওকে ক্রমাগত দেখেই যাচ্ছে। অপ্সরা মনের ভুল ভেবে বেরিয়ে এসে সোয়াতিকে বলে, কতবার বলেছি ঘরের লাইটটা অফ করিস না। কিন্তু সোয়াতি অবাক হয়ে বলে, আরে আমি অফ করিনি, বরং এইসব ছাড়, অর্জুন এসছে, চেক দিতে, যা গিয়ে দেখা কর। তবে সে পরিষ্কার জানিয়ে দেয় অর্জুনের সাথে তার কোনো সম্পর্ক নেই, দেখা করা তো দূরের কথা। কদিন পর সোয়াতি একটা ইন্টারেস্টিং খবর নিয়ে আসলো। RK স্টুডিও তাদের আপকামিং মুভি রাতের জন্য বিগত 7 মাস ধরে কোনো ডিস্ট্রিবিউটর পাচ্ছে না। প্রডিউসার লোন তুলে ফেসে গেছে, তাই পাবলিসিটি স্টান্ট করার জন্য তারা একটা চ্যালেঞ্জ রেখেছে। তাদের সিনেমা রাত প্রডিউসারের নিজের হলে যদি একা বসে দেখতে পারো তাহলে তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হচ্ছে। অপ্সরা হেসে বলে, সব ভূতের সিনেমা তো একই, এতে আবার আলাদার কি আছে? সোয়াতি বলে, আছে আছে, হন্টিং রিয়েলমের ভিডিওর মতো এই মুভির গল্পটাও কিন্তু ইউনিক। তো সোয়াতি রিভিল করে যে রাত নামের মুভিটা মায়ার জীবন কাহিনীর উপর। তারা শিবগড়ে গিয়ে অনেক কষ্টে শ্যুট করেছে। 5 লাখ শুনে অপ্সরার ধার দেনা মেটানোর জন্য ইন্টারেস্ট জাগলে সোয়াতি তাকে আরও কয়েকটা টার্মস অ্যান্ড কন্ডিশন শোনায়। যেমন মুভিতে কোনো ইন্টারভেল থাকবে না,
পুরো মুভি শেষ করে তবেই বেরোতে পারবে। মুভি দেখার সময় সেই ব্যক্তির কিছু হলে তার কোনো দায় ডাইরেক্টরের নয় এবং সেটা লিখে বন্ড পেপারে সাইন করতে হবে। নর্মালি আই ব্লিঙ্ক করতে পারো, কিন্তু চোখ বন্ধ করা যাবে না এবং তাকে সারাক্ষণ ক্যামেরায় মনিটর করা হবে। যদি পালস রেট বেড়ে যায় তাহলে ডিসকোয়ালিফাই। আর লাস্ট রুল, সিনেমাটা মধ্যরাতে দেখতে হবে। তারা এসব নিয়ে গল্প করার সময় দেখা যায় মীরার খাটের পাশে এসে ছায়ামূর্তিকে বসে থাকতে। এক সন্ধ্যায় অপসরা তখন ফ্ল্যাটে একা। স্বাতী তখনও কাজ থেকে ফেরেনি। আচমকা কারেন্ট চলে গেলে দেখা যায় ওর পিছন থেকে কাউকে ঝড়ের মতো চলে যেতে। অপসরা ইমার্জেন্সি লাইট জ্বালাতে গেলে হঠাৎ মীরা কেঁদে ওঠে। বাইরে একটু হাওয়া নেই, ঘরের ভিতরটা গুম হয়ে আছে, কিন্তু তারপরেও মিনিয়েচারটা টুংটাং শব্দে নড়ে উঠল। বিষয়টা অদ্ভুত লাগলে পরক্ষণেই সদর দরজা খুলে যেতেই মনে হলো স্বাতী এসছে, কিন্তু না, কেউ তো নেই। তখনই নজর যায় দেওয়ালে লাগানো রাত মুভির পোস্টারের দিকে। কে যেন সেটাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছে। এই উটকো সমস্যা তো ছিলই, তার উপর এসে জুটল পাওনাদার। সে তো কিছুতেই মানবে না, রীতিমতো হুমকি দিয়ে বলল কাল সকাল 10টার মধ্যে টাকা না পেলে সে অপসরার অফিসে চলে যাবে। অপসরা ভেবেছিল মাত্র একটাই তো রাত, কাল সকালে টাকা ঠিকই ঢুকে যাবে। কিন্তু সকাল হতেই দেখলো এজেন্সি ইচ্ছে করে আবারও 95,000 টাকা চেক বাউন্স করে দিয়েছে। অতঃপর অপসরা ঠিক করলো আজ স্বাতীকে নিয়ে প্রডিউসারের কাছে যাবে টাকা চাইতে। কিন্তু এমনই দুর্ভাগ্য যে ও আজ যেতেই পারবে না, কারণ রাত মুভি দেখার চ্যালেঞ্জ নিয়ে আজ একজন ডিস্ট্রিবিউটর আসবে। তাই যা করার অপসরাকে একাই করতে হবে। এদিকে এজেন্সির অফিসে গিয়ে ও জানতে পারলো আজ নাকি সেই প্রডিউসার আসবে না। ইতিমধ্যে চাইল্ড কেয়ার থেকেও কল এলো মীরাকে নিয়ে যাওয়ার জন্য, সাথে বলল এই মাসের ফিস দিয়ে যেতে। অপসরা ওদের কিছুক্ষণ ম্যানেজ করতে বলে এজেন্সির অফিস থেকে বেরোতেই যাবে, তখনই একজন স্টাফ জানায় প্রডিউসার নাকি RK স্টুডিওতে গেছে, ওইখানে গেলেই দেখা পেয়ে যাবে। অপসরার শুনে খটকা লাগলে স্বাতীকে ফোন করে জানতে পারে আজ RK স্টুডিওতে যে ডিস্ট্রিবিউটর সিনেমা দেখতে আসছে সেই লোকটাই হলো অপসরার অ্যাড এজেন্সির ধড়িবাজ প্রডিউসার সঞ্জয়। স্বাতী বলে সিনেমা শেষ হতে এখন আধা ঘন্টা বাকি, তুই এক্ষুনি চলে আয়। সেই মতো অপসরা বেরিয়ে পড়ল। এদিকে সঞ্জয় হলে একা বসে সিনেমা দেখতে ব্যস্ত। বাইরে থেকে করা হচ্ছে মনিটরিং। সেকেন্ড হাফ অবধি সব ভালোই চলছিল, কিন্তু একটা সময় এসে সঞ্জয়ের পালস রেট আচমকা বাড়তে থাকে। মনে হয় সে যেন অদ্ভুতুরে কিছু একটা দেখে ফেলেছে। আর কি খেয়াল করলো সিসিটিভি ব্রডকাস্টিং কাজ করছে না, আর স্বাতীও গেছে কল করতে। কি করবে ভেবে কুল কিনারা পাচ্ছিল না, কিন্তু পরক্ষণেই আরকের ভয় হাড় হিম হয়ে যায়, কারণ দেখল মুভির মধ্যে খোদ সঞ্জয় নিজে মায়াবান জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়চ্ছে। কিন্তু এটা কি করে সম্ভব? সে যত দৌড়চ্ছে তত এদিকে তার হার্টবিট বেড়ে চলেছে। অদ্ভুত ব্যাপার হলো, এক তো RK মুভি বন্ধ করার চেষ্টা করলেও সেটা অফ করতে পারছে না, আর দ্বিতীয়ত তারা মুভিতে এমন কোনো দৃশ্য শ্যুটই করেনি। সে এখন চাইলেও দরজা খুলে ভিতরে ঢুকতে পারছে না। অবশেষে একটা সময় পর সঞ্জয় বলে ওঠে, মায়া, তোমার বাচ্চা আমার কাছে নেই। এই বলে ধীরে ধীরে ঘন অন্ধকার তাকে ঘিরে ধরার সাথেই ভেসে আসলো সঞ্জয়ের চিৎকার। RK হন্তদন্ত হয়ে এসে দেখে সঞ্জয় হলে মৃত অবস্থায় পড়ে আছে। পরের দিন পুলিশ ঘটনাস্থলে এসে কোনো অথরিটিকে না জানিয়ে এমন চ্যালেঞ্জ রাখার জন্য RKর উপর দোষারোপ করলে সে সত্যি মিথ্যে মিশিয়ে বলে সঞ্জয় হার্ট অ্যাটাকে মারা গেছে। সে তাদের একবারও জানায়নি যে সে হার্টের পেশেন্ট। তাও তো পালস রেট বাড়ার সাথেই তারা মুভি বন্ধ করে ওর বাড়ির লোকদের ইনফর্ম করেছে। এমনকি তারা 2-3 বার কনফার্ম করার পর এগ্রিমেন্টে সাইনও করিয়েছিল। তাই টেকনিক্যালি দেখতে গেলে ওর কোনো দোষ নেই। তাই পুলিশের এই ক্ষেত্রে কিছু করার নেই, তাই ওরা তাকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়। এদিকে সঞ্জয় মারা যাওয়ার সাথে অপসরার চিন্তা আরও বাড়ল, কারণ মীরার হেলথ কেয়ার, পাওনাদারের টাকা এইগুলো সে দেবে কি করে। অন্যদিকে স্বাতী এমন কিছু হন্টেড মুভি প্রোডাকশন নিয়ে রিসার্চ শুরু করে যেগুলো নাকি অভিশপ্ত। এইসব মুভির লিড অ্যাক্টর বা টেকনিশিয়ানদের শুটিংয়ের সময় বা রিলিজের পর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল। এর মধ্যে বেশ কয়েকটা মুভির লিস্টও পেয়ে যায়, যেমন এমিটেবল হরর, এক্সরসিস্ট, দ্য ওমেন, এক্সরসিজম অফ এমিলি রোজ, যেগুলোর এক্সপ্লেনেশন অবশ্য তোমরা আমার চ্যানেলেই পেয়ে যাবে। কিন্তু RK পড়েছে চিন্তায়। সারা রাত নিজের মুভি ফ্রেম বাই ফ্রেম চেক করেছে, কিন্তু কোথাও এমন সিন পায়নি যেটা কাল সে সঞ্জয়ের মৃত্যুর সময় স্বচক্ষে দেখেছে। তবে এইসবের মাঝে অপসরা ধার দেনা মেটানোর জন্য সিদ্ধান্ত নেয় এই মুভিটা দেখার।
তার যেমন করি হোক 5 লক্ষ টাকা চাই। সোয়াতি ওকে অনেক মানা করা সত্ত্বেও শুনল না। আর ওদিকে আর কেউ রাজি। এমনিতেও আর কি এটাই চাইছিল, কারণ সে অপ্সরাকে এই মুভির সেকেন্ড পার্টের জন্য সিলেক্ট করেই নিয়েছে। আর সেকেন্ড পার্ট রিলিজের আগে এই ফার্স্ট পার্ট হিট হওয়াও তো জরুরি। অতঃপর অপ্সরা শেষবারের মতো মীরাকে ভালোবেসে সোয়াতির হাতে তুলে এগ্রিমেন্ট সাইন করে সব রকম সেট আপ করে মুভি দেখতে বসলো। তবে মুভি শুরু হওয়ার সাথে রিভিল হয় একটা বড় টুইস্ট। কারণ ভিডিওর প্রথম পার্টে আমরা বসন্ত আর রবির যে গল্প দেখেছি সেইটা ছিল এই রাত মুভির দৃশ্য, যার কারণে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমাদের দেখানো হয়েছে। তো মুভি চলাকালীন অপ্সরাকে অল টাইম মনিটর করা হচ্ছিল। তবে মায়াভানে মদনের মৃত্যু সিনের পর থেকেই আচমকা সবকিছু পাল্টে যায়। অপ্সরা শুধু মনে হচ্ছিল হলের মধ্যে কেউ যেন খুব কাছ থেকে ওকে ক্রমাগত দেখছে। আর তখনই পিছন থেকে দুটো হাত ওর চোখ চেপে ধরতেই সোয়াতি ছুটে যায় হলে, কিন্তু দরজা কিছুতেই খোলে না। তখন আর কে বেগতিক দেখে রিভিল করে যে সঞ্জয়ের মৃত্যু হার্ট অ্যাটাকে নয়, বরং মুভি দেখার সময় পার্টিকুলার কিছু রহস্যময় দৃশ্যের কারণে হয়েছিল, যেটা বললে হয়তো কেউ বিশ্বাস করবে না। আর সেইটাই এখন হয়তো অপ্সরার সাথেই হচ্ছে। এরই সাথে দেখা যায় অপ্সরা রাত মুভির মধ্যে সেই সময় চলে গেছে যখন বসন্ত মায়াভানে এসেছিল। অপ্সরা এখন দাঁড়িয়ে অভিশপ্ত জঙ্গলের প্রবেশদ্বারে। কিন্তু এরপর কি হতে চলেছে? অতঃপর অপ্সরা কিছু বুঝতে না পেরে একাই প্রবেশ করল। এদিকে বসন্ত অনুসন্ধান করতে এলে তার সন্দেহ একদম সঠিক হয়, কারণ মায়াভানে ঢোকার সময় যে গাড়িটা সে দাঁড়িয়ে থাকতে দেখেছিল সেটা ছিল রামের। সে একটা লোককে সঙ্গে এনেছে কবর খুঁড়তে, কারণ রামের দরকার মায়ার সেই 14 কোটি টাকার ওয়েডিং রিং। এই নিয়ে বিগত 1 মাস ধরে সে রিংটা খুঁজে চলেছে। আজও সেখানে অনেকগুলো কবর খুঁজে ফেললেও কঙ্কাল ছাড়া কিছুই পায় না। এমন সময় ক্যাথরিন বসন্তকে ধরে ফেলে। ওর তল্লাশি করে তেমন কিছু না পেলেও মানি ব্যাগে রাখা রামের বউ মানে বসন্তের এক্স অঞ্জলির ফটো দেখে মেজাজ বিগড়ে যায়। রাম ওকে মারতে গেলে তখনই জঙ্গলের মাঝে কিছু একটা আওয়াজ শুনে টর্চ ঘোরালে দেখতে পায় অপ্সরাকে। অপ্সরা ঘাবড়ে কোনো উত্তর না দিলেও সে বসন্তকে অবাক হয়ে দেখছিল। রাম ওদের দুজনকে বন্দি বানিয়ে আবার কবর খুঁড়তে ব্যস্ত হয়ে পড়ল। একটা সময় পর পাশের কবরটা খুঁড়তে গিয়ে কফিনটা ভয়ঙ্করভাবে নড়ে উঠলে সবাই ভীষণ ভয় পেয়ে যায়। রাম প্রথমে বিশ্বাস না করলেও সচক্ষে কফিনটা নড়তে দেখে ভয় বসন্তকে পাঠায় কফিন খুলতে। অবশেষে কফিন ভেঙে ফেললে ভিতরে পাওয়া গেল একটা ডায়েরি, একটা বাচ্চাদের খেলনা, অর্থাৎ এইটাই মায়ার কবর। তবে সেখানে রিংটা খুঁজে না পেলে রাম খেলনাটা রেগে ছুঁড়ে ফেলে দিতেই সেটা নিজে থেকেই বাঁচতে শুরু করে। পরক্ষণে জঙ্গলের মধ্যে বয়ে যায় শিরশিরানি ঠান্ডা বাতাস, আর সেই বহমান বাতাসে কবর থেকে উঠে দাঁড়ায় মায়া। এই কাণ্ড দেখে সবাই ভয় পালিয়ে গেলে যে লোকটা কবর খুঁড়ছিল সে পজেস হয়ে নিজেকেই শেষ করে দেয়। প্রত্যেকে ভয় দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ার সাথে দেখা যায় কবরের ভিতরে লাশগুলো যেন ধীরে ধীরে জীবিত হয়ে উঠছে। জঙ্গলে দাঁড়িয়ে থাকা নীরব গাছগুলোকে দেখে মনে হচ্ছে তারা যেন পথ আটকে দাঁড়িয়ে। ক্যাথরিন পালাতে গেলে একটা ডোবায় পড়ে গেলে মৃত রোগীদের আত্মা তাকে জলে ডুবিয়ে শেষ করে দেয়। অন্যদিকে বসন্তরা একটু দূর আসার পর দেখতে পায় একটা মুন্ডুবিহীন শরীর ক্রমাগত কবর খুঁড়ে চলেছে। তাকে দেখে পরিত্রাহী চিৎকার করে দুজন পালিয়ে গেলে অপ্সরা এক বিশাল কবরের মধ্যে পড়ে যায়। জঙ্গলের বাইরে দাঁড়িয়ে থাকা ফরেস্ট গার্ড তখন পড়েছে চিন্তায়। কি ব্যাপার, রাম স্যার এখনো আসছে না কেন? তখনই শুকনো পাতার শব্দে কেঁপে উঠে পাশ ফিরলে দেখে গাড়ির কাঁচের ওপরে দাঁড়িয়ে এক ভয়ঙ্কর অশরীরী। নীরব দৃষ্টিতে সে ওর দিকে তাকিয়ে। তবে ফরেস্ট গার্ড ভয়ে গাড়ি থেকে নেমে আসলে কাউকেই দেখতে পেল না। জঙ্গলের মধ্যে দিয়ে ভেসে আসলো কান্নার শব্দ। রাম ঘন কুয়াশার মধ্যে দেখতে পায় গাছের পাশে দাঁড়িয়ে মুন্ডুবিহীন সেই সব রোগীরা। তারা যেন ক্রমশ ওর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। আর তখনই ভুতুরে গার্ডদের একজন গুলি করে রামকে শেষ করে দেয়। অন্যদিকে বসন্ত সে বিশাল কবর থেকে অপ্সরাকে বেরোতে সাহায্য করে পালিয়ে যেতে বলে। অপ্সরা জঙ্গলের পথ ধরে বাইরে আসতে গেলে রাস্তা হারিয়ে ফেলায় আচমকা শুনতে পায় বাচ্চার কান্না।
মন্ত্রমুগ্ধের মতো আওয়াজ লক্ষ্য করে এগিয়ে গেলে অপ্সরা অজান্তেই মীরা বলে ডেকে উঠতেই পিছন থেকে কেউ একজন ফিসফিসিয়ে বলে উঠল, মীরা নয়, মায়া, তোমরা তো আমার জন্যই এসেছো। তখনই অপ্সরা ভয়ে পালাতে গেলে ফরেস্ট গার্ড ওকে আচমকা গুলি করে, আর তখনই পিছন থেকে মায়ার হাত এসে ওকে ধরে কোলে শুইয়ে নেয়। গার্ড এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ছুটে চলে গেলে স্ট্রেচারে একটা বডি শুয়ে থাকতে দেখে, আর সে বডিটা ছিল নিজের, এবং এরই সাথে গার্ড নিজেকে গুলি করে শেষ করে দেয়। এদিকে বসন্ত ইতিমধ্যে সেখানে আসলে দেখে মায়া অপ্সরাকে কোলে নিয়ে বসে রয়েছে এবং সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। অপ্সরা ঘোরের মধ্যেই ডেকে উঠল, মা, এবং এরই সাথে রিভিল হয় একটা সেরা টুইস্ট। আসলে অপ্সরা ওর বাড়িতে যে আত্মার উপস্থিতি অনুভব করত সেটা আর অন্য কেউ নয়, স্বয়ং মায়া। তবে মায়া অতৃপ্ত আত্মা হওয়া সত্ত্বেও এতদিন ওদের কোনো রকম ক্ষতি করেনি। এর সব থেকে বড় কারণ মায়ার সেই হারিয়ে যাওয়া বাচ্চা মেয়েটাই হলো অপ্সরা, অর্থাৎ অপ্সরা মায়ার মেয়ে। কিছুক্ষণ পর অপ্সরা যখন চোখ খুলে দেখে সে একদম সুস্থ অবস্থায় হলে বসে আছে এবং তার কোলে রাখা মায়ার সেই ডায়েরি আর খেলনাটা। অপ্সরা ডায়েরি ওপেন করতেই ফর দ্য ফার্স্ট টাইম আমাদের মায়ার ছবি দেখানো হয়, যাকে দেখতে একদম অপ্সরার মতো। অবশেষে লাইট জ্বলে ওঠে এবং স্বাতী হলে প্রবেশ করে এই ঘটনা দেখে অবাক হয়ে যায়। শুধু তাই নয়, এখানে আরও একটা টুইস্ট রিভিল হয় যে রাত মুভিতে বসন্ত নামের যে ছেলেটাকে আমরা এতক্ষণ দেখলাম সেই হলো অপ্সরার স্বামী অর্জুন। অপ্সরা তাকে দেখা মাত্রই পূর্বের সব খারাপ স্মৃতি ভুলিয়ে ওকে জড়িয়ে ধরে। এর কিছুদিন পর রিলিজ হলো RK প্রোডাকশনের মুভি রাত। মুক্তির সাথে মুভি হিট এবং প্রেস কনফারেন্সে RK মুভির সেকেন্ড পার্ট রিলিজের অফিসিয়াল কনফার্মেশন দেয়। তবে প্রশ্ন রয়ে যাচ্ছে, মায়ার সে মূল্যবান হিরের আংটি গেল কোথায়? এই উত্তরে অর্জুন আরেকটা টুইস্ট রিভিল করে। RK ওকে বলেছিল যে লোকটা মায়াকে মেন্টাল হসপিটালে রেখে গেছিল সেই লোকটাই তার আংটিটা নিয়ে পালিয়ে যায়, এবং সেই ব্যক্তি হলো অ্যাড এজেন্সির ডিস্ট্রিবিউটর সঞ্জয়, মানে যে অপ্সরার টাকা মেরে বসেছিল। সেদিন রাত সিনেমায় তার কোনো উল্লেখ আছে কিনা সেইটা দেখার জন্যই সে সিনেমা দেখতে এসেছিল, কিন্তু মৃত্যু তার কর্মা হয়ে ফিরে আসে। তবে সঞ্জয়ের মৃত্যুর পর সেই আংটি আবার হারিয়ে যায়, আর এখন সেটা কোথায় রয়েছে সেটা কেউই জানে না। এইটা শুনে অপ্সরা বলে তার মায়ের আংটির দরকার নেই, কারণ সে তার মায়ের আসল পরিচয় পেয়েছে এবং এইটা তার কাছে আংটির থেকেও অনেক বেশি দামি। অন্যদিকে প্রেস কনফারেন্সে RK জানায় রাত মুভির সেকেন্ড পার্টে মায়ার কাহিনী আরও ভালো করে তুলে ধরবে, যার লিডে থাকবে অপ্সরা, কারণ এই কাহিনীতে মায়া হলো অপ্সরার মা। তো এর কয়েক মাস পর শুরু হলো রাত পার্ট 2 এর শুটিং। স্টুডিওর সবাই ভীষণ ব্যস্ত, এমনকি রামও সেখানে উপস্থিত হয়েছে। এইবারে প্রশ্ন আসতে পারে, রাম কিভাবে এলো? এইটার উত্তর আমি দেব না, বরং তোমরাই কমেন্টে জানাও। তবে একটা প্রবলেম হয়েছে। স্বাতী জানায় যে লোকটাকে হিরের আংটি আনতে দিয়েছিল সে এখনো এসে পৌঁছয়নি। RK বলে, ঠিক আছে তুমি যাও, আমি সামলে নিচ্ছি। তখনই RK তার আঙুল থেকে মায়ার সেই হিরের আংটিটা খুলে পকেটে লুকিয়ে রাখে, এবং এরই সাথে রিভিল হয় যে সেদিন সঞ্জয় মারা যাওয়ার পর RK ওর আঙুল থেকে মায়ার আসল আংটিটা চুরি করে নিয়েছিল, কিন্তু এই খবর কেউ জানে না। তো RK তার ক্রিউ মেম্বার সহ শটের জন্য রেডি। আমার নাম মায়া, মায়া ম্যাথিউস। আমার স্বামী আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সবাই একভাবে হুইল চেয়ারে বসা অপ্সরার অভিনয় দেখছে। তখনই পিছন থেকে আচমকা স্বাতীর পিঠে অপ্সরা হাত রেখে বলল, কিরে আমাকে ছাড়াই শুটিং শুরু করে দিল নাকি? স্বাতী যেন ভূত দেখার মতো চমকে উঠল, কারণ ও যদি এখানে থাকে তাহলে হুইল চেয়ারে কে? তখনই RK হার্ট অ্যাটাক করে চেয়ার থেকে হুমড়ি খেয়ে পড়ল। ওর চোখ দুটো সাদা হয়ে গেছে এবং ঠিক তার পাশে পড়ে রয়েছে মায়ার সেই হিরের ওয়েডিং রিং। এরই সাথে পিছন থেকে শোনা যায়,